আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা শুরুই করতে চাই কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে, এবং প্রথম ইনফরমেশনটা হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল টিম তারা উজবেকিস্তানের পথে রওনা দিয়েছে। এবং এয়ারপোর্টে আমরা দেখেছি সবাই অ্যাজ এ টিম বাস থেকে নেমেছেন, প্লেয়ারদের পাশাপাশি কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট সবাই একসঙ্গে গিয়েছেন। তার আগের যে ঘটনা সেটা হচ্ছে একটা প্রেস কনফারেন্স ডাকা হয়েছিল ফ্লাইটে যাওয়ার ঠিক 1.5 ঘন্টা আগে, এবং সেই প্রেস কনফারেন্সে বাংলাদেশ আন্ডার 20 টিমের টিম ম্যানেজার এবং এই আন্ডার 20 টিমের যিনি টেকনিক্যাল ডিরেক্টর, এই দুজন প্রেস কনফারেন্সে এসেছিলেন। টিম ক্যাপ্টেন আসেননি, হেড কোচ আসেননি, অ্যাসিস্ট্যান্ট কোচ আসেননি। সুতরাং টিমের প্রিপারেশনের ব্যাপারে টেকনিক্যাল সাইড থেকে কোনো আশার বাণী কিংবা নিরাশার বাণী কিছুই আমরা শুনতে পারিনি। মূলত টিম ম্যানেজার সামিদ কাসেম এবং সেই সাথে সাইফুল বাড়ি টিটু, এই দুজন মিলে বেসিক্যালি শুধুমাত্র কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টাই করতে এসেছিলেন বা বলতে এসেছিলেন যে যা হয়ে গেছে পেছনে সেখানে ভুলও ডেফিনেটলি হয়েছে, সেটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে। কোচিং স্টাফদের মধ্যে যে ইস্যুসগুলো চলছে সেগুলোও তারা রিজলভ করছেন ইন্টারনালি, সেগুলো নিয়ে তারা কথা বলতে চান না, তারা সামনের দিকে তাকাতে চান। এবং সামনের দিকে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের এই আন্ডার 20 টিমটার এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচ। যেই 3টা ম্যাচ তারা খেলবে সেখানে তাদের যে অপোনেন্টস আছে, আমরা ইন্ডিয়ার কথা বলতে পারি, সিরিয়ার কথা বলতে পারি, উজবেকিস্তানের কথা বলতে পারি, তাদের প্রিপারেশন নিয়ে আপনাদেরকে একটু আইডিয়া দিই। ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে একটু আইডিয়া দিতে চাই, কিছু ইনফরমেশন আপনাদের দিতে চাই। ইন্ডিয়া যারা বাংলাদেশের সবচেয়ে ক্লোজেস্ট অপোনেন্ট, আমার মনে করি যে র্যাঙ্কিংয়ের হিসাবে আমরা যদি চিন্তা করি, এই অবভিয়াসলি উজবেকিস্তান, সিরিয়া তারা ইন্ডিয়ার থেকেও এগিয়ে রয়েছে। এবং ইন্ডিয়া তারা এই টুর্নামেন্টটা খেলতে আসছে বা এএফসি এশিয়ান কাপের আন্ডার 20 যে কোয়ালিফিকেশন সেটা খেলতে আসছে অন দ্য ব্যাক অফ 4 প্র্যাকটিস ম্যাচেস। তারা 4টা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, সিঙ্গাপুর এবং ইয়েমেনের সঙ্গে 2টো করে প্র্যাকটিস ম্যাচ খেলেছে। এবং এই 4টা প্র্যাকটিস ম্যাচে ইন্টারেস্টিংলি ইন্ডিয়ার এই আন্ডার 20 টিমটা একটা গোলও হজম করেনি। সুতরাং কোনো না কোনো দিক থেকে তাদের প্রিপারেশনটাও কিন্তু খুব সলিড হয়েছে, এবং তারা কোয়ালিটি দুটো বিগ টিমসের সঙ্গে দুটো প্রস্তুতি ম্যাচ, 2টো করে 4টা প্রস্তুতি ম্যাচ খেলে তারপর তারা কিন্তু এই এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স খেলতে আসছে। আর অন্যদিকে সিরিয়ার কথা যদি বলি, সিরিয়া এমনিতেই খুব শক্তিশালী দল, ওয়ার্ল্ড ফুটবলে এশিয়ার ভেতরে দেয়ার ওয়ান অফ দ্য বেটার টিমস। সিরিয়া দলটা খেলেছে 5টা প্র্যাকটিস ম্যাচ, এবং সেখানে তাদের অপোনেন্ট কারা ছিলেন দেখেন, ওমান ছিল, সৌদি আরবিয়া ছিল, বাহরাইন ছিল। 5টা প্র্যাকটিস ম্যাচ খেলে সিরিয়া তারা এএফসি এশিয়ান কাপের আন্ডার 20 এই কোয়ালিফিকেশন খেলতে যাচ্ছে উজবেকিস্তান। এবং উজবেকিস্তানের কথা যদি বলি, তাদের মেইন টিম বা সিনিয়র মেন্স ন্যাশনাল টিম ইতিমধ্যেই ওয়ার্ল্ড কাপে তাদের ডেবু পেয়ে গেছে। এবারের ওয়ার্ল্ড কাপ 2026 উজবেকিস্তান ওয়াজ দেয়ার, তারা পার্টিসিপেট করেছে। তাদের একটা ফুটবলের জাগরণ হচ্ছে, এবং অনেকেই বলছেন যে উজবেকিস্তানের একটা গোল্ডেন জেনারেশন এখন তৈরি হচ্ছে, এবং সেটারই ধারাবাহিকতায় তাদের এই আন্ডার 20 টিম যারা এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবল র্যাঙ্কিংয়েই 100-র নিচে তাদের অবস্থান, এই উজবেকিস্তান তারা তাদের রিসেন্ট বা লাস্ট যেই প্র্যাকটিস ম্যাচটা আছে সেটা সাউথ কোরিয়ার সাথে খেলেছিল। সাউথ কোরিয়াও বাই দ্য ওয়ে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশন কিন্তু খেলছে। সো উজবেকিস্তান তারা সাউথ কোরিয়ার সাথে তাদের লাস্ট প্র্যাকটিস ম্যাচ খেলেছে, সেখানে তারা 1-0 গোলে সাউথ কোরিয়াকেই হারিয়ে দিয়েছে। এরপর কি খুব বেশি কিছু বলার থাকে যে আমাদের অপোনেন্ট যে 3টা টিম রয়েছে তাদের যে প্রস্তুতি, তাদের যে প্রিপারেশন, সেটার সাথে আমাদের প্রিপারেশনের তফাৎটা কোথায়? বাংলাদেশের এই আন্ডার 20 টিমটা যশোরে একটা ক্যাম্প করেছিল, 4 সপ্তাহের একটা ক্যাম্প, এবং সেই ক্যাম্পে থাকা অবস্থায় তারা 2টো ছোট ছোট ম্যাচ খেলেছে। বাংলাদেশ আর্মির সঙ্গে একটা ম্যাচ তাদের ছিল একেবারে ইনিশিয়াল স্টেজে গিয়ে, এবং প্রপার একটা প্রস্তুতি ম্যাচ, ট্যাকটিক্যাল কাজকর্ম এবং ট্রেনিং ছাড়াও প্রপার যে একটা প্রস্তুতি ম্যাচ সেটা তারা খেলেছে ফোর্টিস এফসির সাথে, বাংলাদেশ ফুটবল লিগের টিম যারা এএফসি চ্যালেঞ্জ লিগ খেলেছে, এবং সেখানে তারা মূল পর্বে যাওয়ার সুযোগটাও পেয়েছে। সো ফোর্টিস এফসির সঙ্গে 2-2 গোলের যে ড্রয়ের ম্যাচটা, সেটাই বাংলাদেশ আন্ডার 20 এই দলটার একমাত্র প্র্যাকটিস ম্যাচ এই সফরে যাওয়ার আগে। সো প্র্যাকটিস প্রিপারেশন কেমন হয়েছে বুঝতেই পারছেন, মানে অন দ্য গ্রাউন্ড কি হয়েছে বুঝতেই পারছেন। এখন একদিক থেকে আপনি বাংলাদেশ আন্ডার 20 টিমের এই হেড কোচ যিনি আছেন জেরার্ড জোন্স, তার সোশ্যাল মিডিয়াতে তিনি যা পোস্ট করেন কিংবা যে ভিডিওতে কথা বলেন, সেটাকে আপনি বিশ্বাস করতে পারেন টোটালি। তিনি প্রত্যেকবারই বলছেন উই হ্যাড আ ফ্যান্টাস্টিক ডে, আমাদের ট্রেনিংটা চমৎকার হয়েছে, আমাদের প্র্যাকটিস চমৎকার হয়েছে, আমরা খুবই মোটিভেটেড, আমরা দারুণ কিছু একটা করার পরিকল্পনা নিয়ে যাচ্ছি, উই আর ড্রিমিং বিগ। এই কথাগুলোই আপনি মুখস্থ করে ফেলতে পারেন, বা এই কথাগুলোকে সত্য ভেবে আপনি খুশি থাকতে পারেন। আর অন্যদিকে আপনি এটা দেখতে পারেন যে বাংলাদেশ যে গ্রুপে খেলতে যাচ্ছে, সবচেয়ে দুর্বল টিম বাংলাদেশ এই গ্রুপে। ইন্ডিয়া এবং সিরিয়া এবং উজবেকিস্তান, এই 3টা টিমের এগেনস্টে বাংলাদেশকে খেলতে হবে। এবং এই টুর্নামেন্টের সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে যে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন এবং বাকি 8টা টিমের যে গ্রুপ রানার আপরা আছেন, 7টা রানার আপ, তারা পরবর্তী রাউন্ডে যেতে পারবেন। সো বাংলাদেশকে অন্তত সেকেন্ড হতে হবে এই গ্রুপে, তারা যদি পরবর্তী রাউন্ডে যেতে চায় এবং এএফসি কাপে খেলার যেই সুযোগটা সেটা যদি তারা লুফে নিতে চায়। সো এই কাজটা যে কতটা কঠিন হবে সেটা অ্যাকচুয়ালি আপনি
এই গ্রুপ এবং সেই সাথে এই টুর্নামেন্টের ফরম্যাট সেটা মিলিয়ে কিন্তু বুঝতে পারছেন। সো প্রিপারেশনের দিক থেকে বাংলাদেশকে আমি 5/10 দিব আমার কাছে মনে হয়, যেটা আরও বেশি দিতে পারতাম, মেবি 6/10 দিতে পারতাম, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে শুধুমাত্র ট্রেনিং গ্রাউন্ডের যেই প্র্যাকটিস প্রিপারেশন বা একটা মাত্র প্র্যাকটিস ম্যাচ খেলা, এটা তো ডেফিনেটলি যথেষ্ট না। তার উপর যখন টিম ম্যানেজমেন্টের মেইন দুজন, যাদের দুজনকে আমরা ডাগ আউটে দেখবো বাংলাদেশের ক্যাম্পে, তাদের মধ্যে যদি কথাবার্তা না হয়, ইফ দে আর নট ইন টকিং টার্মস, তারা যদি ঠিকঠাকভাবে কমিউনিকেশনটা না করেন, তাহলে কিন্তু বাংলাদেশ এই টিমটা যতই ভালো কালেকশন অফ প্লেয়ার্স থাকুক না কেন, যে 5জন বিদেশি প্লেয়ার আছেন তারা থাকুক না কেন, দিন শেষে কিন্তু পারফরমেন্সটা সেই মানের আসবে না। সো এখন আমি থাম্বনেইলে কিন্তু বলেছিলাম যে এই গ্রুপের সবচেয়ে দুর্বল টিম বাংলাদেশ, প্রস্তুতিটাও সবচেয়ে দুর্বল মোস্ট লাইকলি তাদেরই হয়েছে। আমরা অন্যান্য টিমের প্র্যাকটিস দেখে বা প্রস্তুতি দেখে তাই অন্তত বুঝলাম। বাট দুটো যে পজিটিভ আছে, ওই দুটো পজিটিভের কথা বলেই আসলে ভিডিওটা শেষ করতে চাই। প্রথম পজিটিভটা হচ্ছে বাংলাদেশের এই আন্ডার-20 টিমটা একটা রেপিউটেড টিম, কারণ তারা রিসেন্টলি সাফ জিতেছে। যদিও সেই সাফ জেতা দলের ইম্পর্টেন্ট কিছু মেম্বাররা দলের মধ্যে নেই, গোলকিপার মাহিন নেই, ডিফেন্সে ইউসুফ আলী নেই, ফরওয়ার্ডে মোর্শেদ আলী নেই, রোনান সুলিভান নেই। এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশকে ডেফিনেটলি ভোগাতে পারে, কারণ আমার কাছে মনে হয় যে এই 4জন প্লেয়ার থাকলে টিমের স্ট্রেংথটা বা স্কোয়াডের স্ট্রেংথ আরও বেশি থাকতো। বাট স্কোয়াড স্ট্রেংথ বাড়ানোর জন্য যেটা হয়েছে সেটাও খুব পজিটিভ। ওয়ান অফ দ্য পজিটিভ সেটা হচ্ছে মাহি খানের মতো প্লেয়াররা জয়েন করেছেন, জিদান ইউসুফের মতো প্লেয়াররা জয়েন করেছেন, অ্যাডাম আব্বাসের মতো প্লেয়াররা জয়েন করেছেন। আশা করব তারা মাহিন কিংবা ইউসুফ আলী কিংবা মোর্শেদ আলী কিংবা রোনান সুলিভান, তাদের অভাবটা অন্তত এই প্রত্যেকটা অ্যাসপেক্টে পূরণ করে দিতে পারবেন। বাট প্রবাবলি তাদেরকে একসঙ্গে খেলতে হতে পারে, স্টার্টিং 11এই তাদেরকে নামতে হতে পারে। এইটাই একটা পজিটিভ যে ভালো কোয়ালিটির কিছু অরিজিন প্লেয়ার্স বাংলাদেশের আন্ডার-20 এই স্কোয়াডটার মধ্যে অন্তত আছে, যেটা আমাদেরকে খানিকটা আশা দেখাচ্ছে। দ্বিতীয় যে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে টিম ওয়ার্ক, টিম বন্ডিং, এবং একসাথে এত লম্বা একটা ক্যাম্প করাতে আমার মনে হয় টিম কেমিস্ট্রির জায়গা থেকে ডেফিনেটলি খানিকটা ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাবো। এবং খুব জলদি যেহেতু ফরেন প্লেয়ারদেরকে বা অরিজিন প্লেয়ারদেরকে আনার সুযোগ হয়েছিল, তারাও কিন্তু ক্যাম্পে মোটামুটি পুরোটা সময় কাটিয়েছেন। অ্যাডাম আব্বাস 8ই অগস্ট এসেছিলেন, জিদান ইউসুফ এবং বাদবাকি যারা ছিলেন মাহি খান এবং আরও দুজন, তারা কিন্তু একদম শুরু থেকেই ছিলেন। সুতরাং এইটাই একটা পজিটিভ যে কোচ কিংবা অ্যাসিস্ট্যান্ট কোচ কিংবা যারা যারা টিম ম্যানেজমেন্টে আছেন বাংলাদেশ আন্ডার-20 এই দলটার, তারা যেভাবে দলটাকে সাজাতে চান, যেই ট্যাকটিক্সে দলটাকে খেলাতে চান, সেভাবে অন্তত তাদেরকে ট্রেন করার জন্য 1 মাসের বেশি সময় তারা পেয়েছেন। সো এই লম্বা ক্যাম্পটাই একটা অ্যাডভান্টেজ হতে পারে যে টিম কেমিস্ট্রি বিল্ড আপে সেখানে একটা রোল থাকতে পারে। সো অনেক কষ্ট করে খুঁজে আমার দুটো পজিটিভই বের করতে হয়েছে। একটা হচ্ছে দ্য টিম কেমিস্ট্রি, যেটা এই লম্বা ক্যাম্পের মাধ্যমে হতে পারে, আর আরেকটা সেটা হচ্ছে এই কোয়ালিটি অরিজিন প্লেয়ার্স। আই এম প্রিটি মাচ শিওর আব্বাস খুব ভালো একজন কোয়ালিটি প্লেয়ার হবেন, জিদান ইউসুফ ডিফেন্সে দারুণ একটা ইনক্লুশন হবেন, মাহি খান একটা দারুণ ফরওয়ার্ড হবেন, এবং রোনান সুলিভানের অভাবটা আশা করি তিনি কিছুটা পূরণ করে দিতে পারবেন। সো এই অপশনসগুলো আসাটাই আমার কাছে মনে হয় একটা পজিটিভ। সো পজিটিভস নেগেটিভস মিলিয়ে এই মুহূর্তে আমার এখনও মনে হচ্ছে যে উই শুড নট হোপ আ লট বাংলাদেশের আন্ডার-20 এই টিমটার কাছ থেকে, এবং 3টা ম্যাচে যদি তারা আসলে হেরে যায় খুব একটা বেশি কিন্তু অবাক হব না। বাট প্রবলেমটা হচ্ছে কি, এই ফরম্যাটটা নতুন একটা ফরম্যাট এএফসির, যে আপনি এই মুহূর্তে আছেন প্রিমিয়ার ডিভিশন জায়গাটায়, যেখানে আপনি এএফসি কোয়ালিফিকেশনটা খেলছেন। বাট আপনি যদি 4th হয়ে যান, আপনি যদি গ্রুপের শেষ পর্যায়ে শেষ করেন, তাহলে কিন্তু আপনাকে ডিমোটেড হতে হবে বা রেলিগেটেড হয়ে ডেভেলপমেন্টাল প্রোগ্রামে চলে যেতে হবে। সো নেক্সট যেই সিজনটা হবে বা নেক্সট যেই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনটা হবে আন্ডার-20 লেভেলে, সেখানে কিন্তু বাংলাদেশকে ওই ডেভেলপমেন্ট স্টেজ থেকে আবার উঠে আসতে হবে, প্রমোটেড হয়ে আসতে হবে এই স্টেজে। সো এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখার বিষয় আছে যে আপনি খুব বেশি অ্যাম্বিশাস না হলেও আপনি 4th যেন না হন, সেই ব্যাপারটা আসলে এনশোর করতে হবে। এবং সেটা আসলে এই টিম ম্যানেজমেন্টের মাথায় আছে কিনা, জেরার্ড জোনসের, আশিকুর মিশুর, তাদের মাথায় আছে কিনা, সেই ব্যাপারটাই কিন্তু এখন আমাদের চিন্তা করতে হবে। সো উই ক্যানট বি 4th। এই মিশনটা নিয়ে অন্তত বাংলাদেশের আন্ডার-20 টিমটা উজবেকিস্তান যাক, এবং আমাদের নিরাশাকে ভুল প্রমাণ করে ভালো কিছু তারা মাঠের অন্তত করে দেখাক। অল্প একটু আশা করার চেষ্টা করছে, এবং সেই আশাটা নিয়েই আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি, কমেন্ট করে জানিয়ে দেবেন আন্ডার-20 এই দুর্দশা দেখে বা এই আন্ডার প্রিপেয়ার্ডনেসটা দেখে আপনাদের কি মনে হচ্ছে, কি আশা করতে পারেন তাদের কাছ থেকে এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে। ভালো থাকবেন সবাই।